একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের জবে এপ্লাই করতেও অনেক সময় লাগে। তো ধরেন গত ২ বছর ৩ বছরে আপনি এই ৩০-৩৫ টা মানে প্রোগ্রামে এপ্লাই করলেন এই মানে বাইরে পড়ালেখা উচ্চশিক্ষার জন্য। তো এটা আসলে কতটা চ্যালেঞ্জিং ছিল? কারণ আমার তো মানে মনে হয় যে গত ২-৩ বছরে একটা মানুষ চাকরিতেও কি এতগুলো এপ্লাই করে? আপনি যতগুলো মানে স্কলারশিপ বা বাইরে পড়ালেখার জন্য করেছেন, এটার পিছনে আসলে ডেডিকেশনটা কোথায়? আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ওহে পৃথিবীর ৩০ তম পর্বে। আজকে আমরা দেশ-বিদেশের স্কলারশিপ নিয়ে কথা বলবো। আমার সাথে আছেন নাজমুল ভাই। তিনি আ কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে মাস্টার্স করছেন। সো নাজমুল ভাই থেকে আমরা আজকে আসলে কমনওয়েলথ স্কলারশিপ সম্বন্ধে জানবো। আ নাজমুল ভাই কেমন জি, আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যতটুক জানি আপনি গত ৩ বছরে আ প্রায় ৩০ থেকে ৪০ টা আ আ প্রোগ্রামে এপ্লাই করেছেন এবং এর মধ্যে প্রায় ২০-২৫ টা প্রোগ্রামের অফার লেটার পেয়েছেন। তো এই যে আ শেষমেশ ইউনিভার্সিটি অফ সেন্ট অ্যান্ড্রুজ এ গেলেন। আ অবশ্যই ইউকে তে টপ লেভেলের ইউনিভার্সিটির মধ্যে আপনার ইউনিভার্সিটি অবস্থান। আ নিঃসন্দেহে এটা আপনার জন্য মানে উন্নত শিক্ষার একটা খুবই ম্যা ভালো একটা অপরচুনিটি। আ তারপরও আমি যদি বলি যে আপনি আসলে যে ২০-২৫ টা স্কলারশিপ বা প্রোগ্রাম বলি এপ্লাই করে পেলেন। এটার পিছনে আসলে আপনার আ উম ডেডিকেশনটা কি ছিল? এবং আ কমনওয়েলথ স্কলারশিপের জন্য আসলে চ্যালেঞ্জিং পার্ট আসলে কোনটা? আচ্ছা, না আমি আসলে হচ্ছে যে প্রথমত যেটা বলতে চাই, আমি ২০-২৫ টা অফার লেটার পেয়েছি। কিন্তু ফান্ডিং এর বিষয়ে আসলে হচ্ছে যে আমার কয়েকটাই পাইপলাইনে ছিল। কিন্তু ইউনিভার্সিটি অফ সেন্ট অ্যান্ড্রুজ থেকে আমি ফান্ডিং এর অফারটা পেয়েছি ফার্স্ট এবং এই কারণেই হচ্ছে যে আমি ওটা সিকিউর করে ফেলি। এরপর আর অন্য কোথাও আসলে হচ্ছে যে আমি আর পার্সু করি না বা হচ্ছে যে কোথাও যদি পাইপলাইনে থেকেও থাকে আমি সেগুলা আসলে রিকোয়েস্ট করেছি আমি এক জায়গাতে কমিটেড হয়ে গিয়েছি তো আমি আর হচ্ছে যে সেখানে কন্টিনিউ করতে চাচ্ছি না এটাই আর কি হচ্ছে যে আমার ইয়ে ছিল আমার মানে ৩-৪টার মতো আর কি ফান্ডিং পাইপলাইনে ছিল কমনওয়েলথের বিষয়টা যেটা বলতে হয় সেটা হচ্ছে যে আমি এটা অ্যাপ্লাই করেছিলাম কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ প্যাকেজে আহ, আম- আমরা হচ্ছে যে সবাই জানি যে কমনওয়েলথে হচ্ছে যে মাল্টিপল রাউট আছে একটা হচ্ছে যে কমনওয়েলথের ডিরেক্ট যে রাউট সেইটা বাংলাদেশে ইউজিসি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে আমরা অ্যাপ্লাই করতে পারি এবং সেখানে হচ্ছে যে সাধারণত আমরা দেখেছি যে আহ, যারা সরকারি চাকরিজীবী বা হচ্ছে যে একাডেমিশিয়ান আছেন ইভেন প্রাইভেট ইউনিভার্সিটিতে একাডেমিশিয়ানের কাজ করছেন বা ফ্যাকাল্টি পড়াচ্ছেন তাদেরকে আসলে প্রায়োরিটি দেওয়া হয় বেশি তো সেই জায়গাতে অ্যাজ এ প্রফেশনাল আমি 11 বছর ধরে প্রাইভেট সেক্টর মানে এনজিওতে কাজ করছি তো তখন আমার কাছে মনে হলো যে না আমি আসলে স্কলারশিপে এই রুটটাতে যদি সিলেক্ট করি আমার জন্য হচ্ছে যে প্রবাবিলিটি কম কারণ গত ৩-৪ বছরে আসলে হচ্ছে বেশিরভাগই সরকারি অফিসার এবং একাডেমিশিয়ান না হলে এখানে কিন্তু চান্স পাওয়ার সুযোগটা কম থাকে তো তখন হচ্ছে যে আমি দেখলাম যে কমনওয়েলথের সেম প্যাকেজ সহই মানে একেবারে সেম স্টাইপেন্ড সেম ফ্যাসিলিটিস সব কিছু দিয়েই কিন্তু কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ অফারটা আছে জাস্ট পার্থক্য একটাই সেখানে হচ্ছে যে আপনার ইউনিভার্সিটি 1/3 হচ্ছে যে টিউশন ফি পে করে আর কমনওয়েলথ থেকে 2/3 আর বাদ বাকি যত স্টাইপেন্ড বা যত ফ্যাসিলিটি সব কিছুই হচ্ছে যে সমান তো ওইটাতে আমি অ্যাপ্লাই করি তো ওইখানে হচ্ছে যে আমি আসলে প্রথমত দেখেছি যে ওই স্কলারশিপের আন্ডারে কি কি প্রোগ্রাম আছে এবং আমার ক্যারিয়ারে বা আমার অভিজ্ঞতার সাথে কি কি যায় তো সেই হিসাব করে আমি হচ্ছে যে পাবলিক হেলথ রিনিউয়েবল এনার্জি এবং
ন্যাচারাল রিসোর্স ইকোনমিক্স রিলেটেড যত ধরনের সাবজেক্ট ছিল, আমি এখন বর্তমানে পড়ছি গ্লোবাল সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এটাও ওর ভিতরেই আছে। তো আমি ওখানেই প্রায় অনেকগুলোতেই অ্যাপ্লাই করে ফেলেছি। তো আমি হচ্ছে যে ইউনিভার্সিটি অফ সেন্ট অ্যান্ড্রুস, ডারহাম ইউনিভার্সিটি, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, তারপর ব্রিস্টল ইউনিভার্সিটি, ম্যানচেস্টার ইউনিভার্সিটি, ওয়ারউইক, এইসব জায়গাতে হচ্ছে যে আমি অ্যাপ্লাই করেছি এবং অফার লেটারও পেয়েছি। তো এইগুলোর পরে আসলে হচ্ছে যে কমনওয়েলথে যেটা হয় সেটা হচ্ছে যে অফার লেটার থাকলে এরপরে ডিসেম্বরের দিকে ওদের একটা উইন্ডো ওপেন হয় স্কলারশিপের অ্যাপ্লিকেশন করার জন্য। তো সেখানে হচ্ছে যে অ্যাপ্লাই করি এবং প্রায় প্রতিটা অ্যাপ্লিকেশনের জন্যই আমার প্রায় 11 থেকে 12টা এসে লিখতে হয়েছে। তো 15 মাল্টিপ্লাইড বাই 11 আর কি, যত হয় আর কি, এতবার আমি হচ্ছে যে এসে লিখেছি এবং এটা একটা ধৈর্যের পরীক্ষা। এর থেকেও বড় একটা চ্যালেঞ্জ ছিল আমার জন্য রেফারেন্স ম্যানেজ করা। তো আমি আসলে যেটা করেছিলাম যে আমার যারা একাডেমিক রেফারেন্স বা প্রফেশনাল রেফারেন্স আছে তাদেরকে আমি হচ্ছে যে ভাগ ভাগ করে নিয়েছি, যে সবাইকে আসলে হচ্ছে যে আমি যদি এরকম 15 জায়গাতে রেফারেন্স দিতে বলি এটা তাদের জন্য একটু ডিফিকাল্ট, আমার জন্য চাওয়াটাও একটু বিব্রতকর। তো আমি আসলে হচ্ছে যে ওই জায়গাটাতে একটু স্প্লিট করি, 2-3 জন রেফারেন্স মিলিয়ে মিলিয়ে আমি আসলে হচ্ছে যে এই অ্যাপ্লিকেশনগুলো করেছি এবং আলটিমেটলি হচ্ছে যে ফেব্রুয়ারিতে আমার হচ্ছে যে আমি ইউএসএআইডি ফান্ডে কাজ করতাম, তো সেখান থেকে আমার চাকরি চলে যায় ইউএসএআইডির যে বন্ধ হয়ে গেল এইটার কারণে। তো লাস্ট যে ওয়ার্কিং ডে আমি আসলে ফেব্রুয়ারিতে আমার শেষ হয়, আমার যে সুপারভাইজার যিনি ছিলেন ওনার আসলে 1 মাস পরে দায়িত্ব হস্তান্তরের দায়িত্বটা থাকে। তো সেই কারণে উনি অফিসের থেকে যান এবং মানে ফরচুনেটলি ওনার যে লাস্ট ওয়ার্কিং ডে ছিল ওই দিনই আসলে হচ্ছে যে এই কমনওয়েলথের সমস্ত রেফারেন্স চেকিংয়ের মেইল আসে এবং আলহামদুলিল্লাহ ওই দিনই হচ্ছে যে উনি রেসপন্ড করেন, মানে ওনার অফিস থেকে বের হবার আসলে লাস্ট ইমেইলই হচ্ছে যে আমার এই কমনওয়েলথের জন্য রেসপন্স করা। তো সেখান থেকেই হচ্ছে যে এটা মানে আল্লাহ চাইলে কি না হয়, তো ওই লাস্ট ইমেইলেই আসলে আমার এই স্কলারশিপটা হয়ে গেল। মানে আসলে খুবই আপনি যেটা বললেন যে আসলে রেফারেন্স চেক তো নরমালি আপনার সুপারভাইজারের কাছে আসতেছে, অনেক সময় আমরা ইউনিভার্সিটির প্রফেসরকে দিয়ে থাকি। তো তারা আসলে এরকম একজন না, অনেকেরই রেফারেন্স চেক করতে থাকেন এবং কোন সময় কোন মেইল আসতেছে, কখন কোনটা মিস হয়ে গেল, এর ফাঁক দিয়ে আপনার সুপারভাইজারেরও লাস্ট ওয়ার্কিং ডেতে আপনার মানে এই ফাইনাল চেকটা হয়ে গেল এই কমনওয়েলথের, মানে এটা আসলে কাকতালীয়। সো মানে আহ, এটা অবশ্যই বলতে হবে যে আপনি চেষ্টা করে গেছেন, আল্লাহ আপনার যে চেষ্টা ছিল সেটাকে হয়তো পুরো পরিপূর্ণতা দিয়েছেন। তো আমার আসলে একটু মানে একটা বিষয় একটু জানতে ইচ্ছে করে, সেটা হচ্ছে ধরেন আমরা যারা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কাজ করি বা আরো যারা আছেন, তো একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে জবে অ্যাপ্লাই করতেও অনেক সময় লাগে। তো ধরেন গত 2 বছর 3 বছরে আপনি এই 30-35টা মানে প্রোগ্রামে অ্যাপ্লাই করলেন এই মানে বাইরে পড়ালেখা উচ্চশিক্ষার জন্য। তো এটা আসলে কতটা চ্যালেঞ্জিং ছিল? কারণ আমার তো মানে মনে হয় যে গত 2-3 বছরে একটা মানুষ চাকরিতেও কি এতগুলো অ্যাপ্লাই করে? আপনি যতগুলো মানে স্কলারশিপ বা বাইরে পড়ালেখার জন্য করেছেন, এটার পিছনে আসলে ডেডিকেশনটা কোথায়? আসলে হচ্ছে যে অবশ্যই চ্যালেঞ্জিং, কিন্তু একেবারেই অসম্ভব কিছু না এইটা। আমি যেটা হচ্ছে যে আমার ব্যক্তিগতভাবে করেছি, আমি আসলে হচ্ছে যে থিম অনুযায়ী আমি আমার হয়তো 3টা থেকে 4টা আমি অ্যাপ্লিকেশন সেট তৈরি করেছি। কারণ আমার পক্ষে তো আসলে হচ্ছে যে 30টা 40টা অ্যাপ্লিকেশন আলাদা আলাদাভাবে লেখা এটা একটু ডিফিকাল্ট। আমি যেটা করেছি হচ্ছে যে আমি বেজ একটা করে হচ্ছে যে করেছি, ধরেন যে ইনোভেশন এবং প্রমোশন অফ বিজনেস, এই সেক্টরটাতে আমি হয়তো হচ্ছে যে একটা কোর একটা সেট তৈরি করেছি। এরকম হয়তো হচ্ছে যে হেলথ সার্ভিসের জন্য আমি একটা আলাদা
সেট তৈরি করেছি, আমি হয়তো সাস্টেনেবিলিটির জন্য একটা আলাদা সেট করেছি, এরকম আমার 3-4টা সেট ছিল। যখন আমি অ্যাপ্লিকেশন করেছি, জাস্ট হচ্ছে যে নির্দিষ্ট কিছু জায়গা আছে ওই সেটের ভিতরে, আমি জানি যে কোন জায়গায় চেঞ্জ করতে হবে, এবং আমি সেই স্পেসিফিক জায়গাগুলোতে ওইভাবেই তৈরি করে রেখেছি, এবং আমি হচ্ছে যে ওই টেমপ্লেটের ওই জায়গাতে চেঞ্জ করে করে আমি কিন্তু অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করেছি। এটা কিন্তু হচ্ছে যে আসলেই একেবারে বাস্তব না যে 40টা একেবারে সুপার কাস্টমাইজড অ্যাপ্লিকেশন করা সম্ভব। আমার জন্য আমি যেটা মনে করি কাজে লেগেছে, সেটা হচ্ছে যে আমি সবসময় প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে আসার কারণে আমি আসলে হচ্ছে যে আমার একটা নিজস্ব স্ট্রাকচার আছে, এবং আমি সেখানে হচ্ছে যে একটা 3 পার্ট কমিউনিকেশন ফলো করি। তার প্রথম পার্টে হচ্ছে যে আমি যেটা করি সাধারণত, আমি এক্সপ্রেস করি যে আমি আসলে এই জায়গাতে আসতে চাই, বা আমি এই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করতে চাই, এবং এটার পিছনে আমার আসলে হচ্ছে যে একটা স্টোরি আছে। তো এই জায়গাটাতে আসলে হচ্ছে যে একটা হুক, কারণ আপনি যখন হচ্ছে যে আপনার একটা ব্যক্তিগত স্টোরি বলবেন, তখন জিনিসটা আসলে হচ্ছে যে খুবই পার্সোনালাইজড হয়। মানে এইটা প্রথম কথা হচ্ছে কি, যে এইটা আপনার যে রিডার, তাকে হচ্ছে অ্যাসিওর করবে যে আপনি এটা নিজেই লিখেছেন। এখন এআই এর যুগ, সো পার্সোনাল স্টোরি থাকাটা আসলে খুবই জরুরি, এবং এআই দিয়ে কিন্তু আপনি আসলে কখনো পার্সোনাল স্টোরি লেখাতে পারবেন না। তো এই জায়গাটাতে আমার একটা স্ট্রেংথ আছে। তো আমি হচ্ছে যে আমার একটা ব্যাকগ্রাউন্ড বলি, এবং আমি বলি যে আমার হচ্ছে যে এই এক্সপিরিয়েন্স, বা আমার এই যে একটা ডেভেলপমেন্টের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেটার কারণে আমার কি মোটিভেশন তৈরি হয়েছে, এটা আমার ফার্স্ট সেকশনে থাকে। আমি সেকেন্ড সেকশনটা যেটা করি, সেখানে হচ্ছে যে খুবই স্পেসিফিক কিছু এক্সপেকটেশন আমি আসলে হচ্ছে যে তুলে ধরি। যারা হচ্ছে যে একাডেমিক অ্যাপ্লিকেশন করেন, তারা আসলে হয়তো হচ্ছে যে এটা তো জব না, এটাকে আগে প্রায়োরিটি দিতে হবে যে এটা কিন্তু আমি একাডেমিক অ্যাপ্লিকেশন করছি, এবং আমি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করছি। তো এইখানে হচ্ছে যে আমি কি করব সেটা বলার আগে আমি মনে করি যে হচ্ছে যে আমি কি এক্সপেক্ট করি এই প্রোগ্রাম থেকে, বা আমি যেখানে অ্যাপ্লাই করছি সেখান থেকে, সেই জিনিসটা বোঝানো, এবং সেটা আমি একেবারেই বুলেট পয়েন্টে করি, যাতে করে হচ্ছে যে খুবই স্পেসিফিকভাবে প্রফেসর হোক বা যিনি হচ্ছে যে অ্যাডমিশন কোঅর্ডিনেটর থাকেন, তিনি যেন বুঝতে পারেন যে না, আমি আসলে হচ্ছে যে এই প্রোগ্রামের বিষয়ে ঘাটাঘাটি করেছি, এবং আমার যে কোন এক্সপেকটেশন, আমি হচ্ছে যে সেই জিনিসটা ফুলফিল করার জন্য আসছি। এমন না যে আমি হচ্ছে যে জাস্ট বলে দিলাম যে না, আমার কাছে আমার সোসাইটি, এনভায়রনমেন্ট, এগুলোর জন্য কাজ করার খুব আগ্রহ, আমি সেই কারণে এখানে অ্যাপ্লাই করছি। এই ধরনের অ্যাপ্লিকেশন আসলে হচ্ছে যে খুব একটা ফিট করে না। তো সেই জায়গাটাতে আমি কাস্টমাইজ করার চেষ্টা করেছি। এবং থার্ড পার্ট, এইটা সবথেকে ক্রুশিয়াল, কারণ আমি হচ্ছে যে ক্লোজ করার আগে অলওয়েজ হচ্ছে যে আমার একটা প্ল্যান দেওয়ার চেষ্টা করি, যে আমি আসলে হচ্ছে এই প্রোগ্রামটা শেষ করার পরে আমি এই কাজ করতে চাই, বা এই জায়গাতে আমার ইন্টারেস্ট আছে, বা এইভাবে আমি মুভ অন করব বা মুভ ফরওয়ার্ড করব। এরকম একটা পরিকল্পনা যখন দেওয়া হয়, তখন আসলে এটা যে কাউকেই অ্যাট্রাক্ট করবে, যে না ঠিক আছে, একটা ছেলে বা একটা মেয়েকে যে স্কলারশিপ দেওয়া হচ্ছে, কিন্তু তার আসলে জীবনের উদ্দেশ্য কি, আমরা তাকে কেন ফান্ডিং দিব। তো এই জিনিসটা যদি ক্লিয়ার করা যায়, এবং খুবই স্পেসিফিক পয়েন্টে, এবং সেখানেও আমি চেষ্টা করি যে বুলেট পয়েন্ট এবং ন্যারেটিভের একটা মিক্স ম্যাচ করতে, এবং সেটা দিয়ে এরপরে হচ্ছে যে সুন্দর একটা ক্লোজিং দিলে, আমার কাছে মনে হয় যে এই টেমপ্লেটটাই আমার জন্য খুবই কাজে লেগেছে। এবং এরপরে হচ্ছে যে আমি এই স্ট্রাকচারটা আমি হয়তো 3-4টা থিমেটিক টেমপ্লেটে আলাদা আলাদাভাবে লিখেছি, এবং কিছু কিছু জায়গাতে ওপেন রেখেছি যে আমি ইউনিভার্সিটি এবং প্রোগ্রাম অনুযায়ী সেখানে চেঞ্জ করে নিলেই হয়। তো আমার হচ্ছে যে টোটাল অ্যাপ্লিকেশন বারে বারে চেঞ্জ করতে হয়নি আসলে। থ্যাংক ইউ। আপনার এই টিপস গুলো আসলে আমার মনে হয় আমাদের যারা আরো স্কলারশিপে অনেকেই অ্যাপ্লাই করছে, এই টিপস গুলো তাদের জন্য খুবই উপকারী হবে। কারণ আসলে কেউ একজন কোনো একটা প্রোগ্রামে অ্যাপ্লাই করলে মানে এটা অ্যাপ্লাই করা মানেই এই না যে তার এটা হয়ে যাবে। সো সবাই মোটামুটি যারা বাইরে পড়ালেখা করতে যায়, বেশ কিছু অপশনেই তারা একসাথে ট্রাই করে। সো আমার মনে হয় আপনার এই যে এই টিপসটা দিলেন,
যে এই ফরম্যাটিং এর বিষয়টা বললেন, এটা তাদেরকে অনেক সহযোগিতা করবে। আবার একই সাথে আমরা এটাও বুঝতে পারছি যে আসলে আ এআই যুগ চলে এসেছে, কিন্তু আসলে এআই কিন্তু আমাদের অনেক বিষয় সেভাবে উপস্থাপন করতে পারে না। কারণ প্রত্যেকের আ স্টোরি কিন্তু আলাদা। সো এআই আমার স্টোরিটা জানবে না। সো আমি এই প্রোগ্রামে কেন যেতে চাচ্ছি, আমার ব্যাকগ্রাউন্ড বা আমার প্রফেশনাল এক্সপেরিয়েন্স বা আমার কাজের ক্ষেত্রে আমি আসলে ফিউচার প্ল্যান সবকিছু মিলিয়ে ভিশনটা কি, সবকিছু মিক্স ম্যাচ করে আমি যে অ্যাপ্লিকেশনটা তৈরি করব, সেটা আসলে এআই এর পক্ষে করে দেওয়া সম্ভব না। সো এই জায়গাটাতে আসলে আমাদের আ এআই কে আসলে আ প্রাধান্য দেওয়ার কোনো সুযোগ। সো আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে আসলে এই যে কমনওয়েলথ স্কলারশিপে আপনি গেলেন। যাওয়ার আগে আপনার ভিশন বা আপনার যে চিন্তাধারা ছিল যে আপনি ওখানে গিয়ে পড়ালেখা করবেন বা নেক্সট এ আপনার আ এটার পরে আসলে কি করবেন? কারণ অলরেডি আপনি ১০ বছর আ মা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কাজ করে ফেলেছেন। সো এরপরে আসলে আপনার যে থিংকিংটা, আপনি ওইখানে গিয়ে যখন পড়ালেখা শুরু করলেন, তো আপনার ওই আ ফিউচার ভিশনটা কি সেম জায়গায় আছে নাকি কিছুটা চেঞ্জ হয়েছে বলে আপনার মনে হয়? এখন পর্যন্ত আমার আসলে হচ্ছে যে যে পরিকল্পনাটা আছে সেটা আমি আসলে অ্যাপ্লিকেশনের সাথে সামঞ্জস্য রেখেই আসলে এখন পর্যন্ত আমার ভিশনটা আছে। আমার কমনওয়েলথের যে স্কলারশিপের অ্যাপ্লিকেশন ছিল ওখানে 5 বছরের একটা ফিউচার প্ল্যান দিতে হয়েছিল এবং আমি আসলে সেই পরিকল্পনাটাই ধরে রাখার এখন পর্যন্ত ইচ্ছা আছে ইনশাল্লাহ। আম, আমার যেটা পরিকল্পনা হচ্ছে যে আমি ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল পর্যায়ে পলিসি ইনফ্লুয়েন্সিংয়ে কাজ করব, বাট নট ইন টার্মস অফ কনভিন্সিং দ্য পলিটিশিয়ানস। আমি আসলে হচ্ছে কাজ করতে চাই একটু রিসার্চ এবং একটু কমিউনিকেশন ইন বিটুইন দ্যাট ফিল্ড আর কি। কারণ আমার কাছে আমি যেটা আমার হচ্ছে আমার বরাবরই সব জায়গাতে আমার ক্যারিয়ারে দেখবেন একটা কমন থিম থাকে কি, আমি কিন্তু বিজনেস অ্যানালিস্ট, কিন্তু আমি কিন্তু সবসময় টেকনিক্যাল সেক্টরে কাজ করেছি, ওয়াশ এবং ক্লাইমেট চেঞ্জ এবং রিনিউয়েবল এনার্জি এই সেক্টরগুলোতে। আমি যেটা করেছি যে টেকনোলজিস্ট যারা আছে তারা আসলে মেইন স্ট্রিম পিপলকে অনেক জায়গাতে টেকনিক্যাল বিষয়গুলো কিন্তু বোঝাতে পারেন না, বিশেষ করে যদি হচ্ছে ইনভেস্টমেন্ট দরকার হয় তাদেরকে বা সেইটার ইম্প্যাক্টটা ফাইনান্সিয়াল এভালুয়েশন করে দেখাতে হয়। ওই জায়গাটাতে আসলে আমার এক্সপার্টিস। এবং সাধারণ মানুষ তারাও কিন্তু আসলে টেকনিক্যাল জিনিস খুব বেশি ইনডেপথে বুঝতে চান না, বিশেষ করে যারা পলিসি মেকার বা ল মেকার আছেন, কারণ তাদের পক্ষে হচ্ছে যে এরকম পাতার পর পাতা যদি পলিসি রিপোর্ট পড়তে হয় তাহলে তাদের আসলে অন্য অন্য আরও অনেক কাজ আছে, সেগুলো আসলে তারা কন্টিনিউ করতে পারবেন না। তো এই জায়গাটাতে আসলে ব্যালেন্স করা যে কিভাবে সংক্ষেপে কি তাদের ইন্টারেস্ট ধরে রাখা যায় এবং ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করা এইসব সেক্টরে। তো ওই জায়গাটাতেই আমি একটু চাচ্ছি যে একটা পলিসি ফ্রেমওয়ার্ক তৈরি করতে, কারণ আমার কাছে মনে হয়েছে যে সোসাইটিতে আসলে আমাদের বিভিন্ন সোসাইটিতে বিভিন্ন ধরনের কম্পিটিশন আছে, ইন্টারনাল কম্পিটিশন, যেটা আমরা কিন্তু খালি চোখে ইনস্টিটিউশনালি দেখতে পাই না, কিন্তু আমরা রিয়েলাইজ করি। আবার হচ্ছে অনেক জায়গাতে রিওয়ার্ড মেকানিজম আছে ভিন্ন ভিন্ন। এই যে দুইটা জায়গা আছে এইগুলোর উপরে ভিত্তি করে কোথায় আসলে সোশ্যাল প্রোগ্রামিং করতে হবে এবং কীরকম ইনভেস্টমেন্ট প্ল্যান করলে সুবিধা হয়, এটা নিয়েই আমার কাজ করার ইচ্ছা আছে। থ্যাংক ইউ ভাই। তো আসলে লাস্ট কোয়েশ্চেন বলবো, যদিও আমরা আসলে এই কোয়েশ্চেনটা সবার জন্যই থাকে। আপনার জন্য সেম কোয়েশ্চেন যে যারা আসলে কমনওয়েলথ কে টার্গেট করছে, সামনে কমনওয়েলথে এপ্লাই করবে। এখন সম্ভবত উইন্ডো ওপেন আছে কমনওয়েলথ এর, আমি দেখলাম। জি। হয়তো আর কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। সো যারা আসলে এই কমনওয়েলথ স্কলারশিপে এপ্লাই করতে চাচ্ছে তাদের জন্য যদি কোনো টিপস থাকে আপনার? আচ্ছা, এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা একটা প্ল্যান করে ফেলেন। আসলে হচ্ছে যে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের আর্লিতে খুব সম্ভবত এই অ্যাপ্লিকেশন উইন্ডো ক্লোজ হবে। তো আপনারা হচ্ছে যে খুব দ্রুতই যারা অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক এখনই পারলে হচ্ছে যে জাস্ট
2 থেকে 3 দিনের ভিতরে যেটা করতে পারেন যে সাবজেক্টগুলো চয়েস করে ফেলেন। এখন যদি হচ্ছে যে একেবারে ইমিডিয়েট আমি অ্যাকশন বলছি, আপনারা শুক্রবারের আগে যদি সাবজেক্ট চয়েস এবং প্রোগ্রামগুলো হচ্ছে যে একটু ঘাটাঘাটি করে দেখেন, আপনারা কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবেন যে কোন প্রোগ্রামে কোন ধরনের মডিউল পড়ানো হচ্ছে। এবং হচ্ছে যে এইগুলো যদি শুক্র শনিবারেই আপনি ধরেন যে 30-40টা না হোক, অন্তত যদি হচ্ছে 15-20টাও যদি অ্যাপ্লিকেশন রেডি করে এক শুক্রবারে জাস্ট হচ্ছে যে শুধু জুমার নামাজ পড়তে বাইরে গেলেন, ফ্যামিলিকে বলে দিলেন যে আজকে আমি সারাদিন ব্যস্ত থাকবো, এবং আপনি জাস্ট সারাদিনে আপনার 15টা অ্যাপ্লিকেশন রেডি করলেন। এবং আমি যেই পদ্ধতি বলেছি এই পদ্ধতিতে অ্যাপ্লিকেশন তৈরি করাটা আপনার জন্য খুব বেশি সময়ের বিষয় হবে না। জাস্ট হচ্ছে আপনার নিজস্ব মেধা ব্যবহার করে আপনাকে কয়েকটা অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে এবং আপনাকে তুলে ধরতে হবে যে আপনার অভিজ্ঞতা এবং আপনার মোটিভেশন কী কারণে এই প্রোগ্রামের সাথে অ্যালাইনড। তো এটা যদি হচ্ছে যে আপনি করতে পারেন, অ্যাপ্লিকেশনগুলো করে ফেলেন, আশা করা যায় 1 থেকে 2 সপ্তাহের ভিতরে আপনি একটা অফার লেটার হয়তো পেয়ে যাবেন। এর মধ্যে আপনি হচ্ছে যে চেষ্টা করেন যে কমনওয়েলথের স্কলারশিপ সাইটে কি কি ইনফরমেশন দিতে হয়। আপনি এক্সাক্ট ফর্মটা দেখতে পারবেন না, কিন্তু আপনি বাইরে ওয়েবসাইটে কিন্তু সবই দেওয়া আছে যে ওরা কী কী বিষয় এক্সপেক্ট করে। সবই হচ্ছে যে 350 ওয়ার্ড থেকে 500-600 ওয়ার্ডের ভিতরে এসে লিখতে হয়। ওই জিনিসগুলো একটু প্ল্যান করে কিছু স্ট্রাকচার লেখা লিখে রাখেন, এবং প্রয়োজনে হচ্ছে যে একটা ডামি অ্যাপ্লিকেশন শুরু করে আপনি হচ্ছে যে প্রয়োজনে ইনকমপ্লিট করে সেভ করে রেখেও দিতে পারেন। তাহলে আপনি ফর্মগুলো হচ্ছে যে একেবারে ক্লিয়ার হয়ে যাবেন যে কী কী প্রশ্নের উত্তর দিতে হবে। যেহেতু আপনার কাছে 1 থেকে 2 সপ্তাহ সময় থাকবে এবং 20-25টা আপনি যদি অ্যাপ্লাই করেন, ধরে নেওয়া যায় অন্তত একেবারেই যদি পেসিমিস্টিক হই, ধরেন যে আপনি 5টা অফার লেটার হলেও তো পাবেন। তো 5টা অ্যাপ্লিকেশনের জন্য আপনার কি কি লিখতে হবে ওইটাও আপনি স্কলারশিপের জন্য আগে যদি প্রিপেয়ার করে রাখেন, খুব বেশি একটা হচ্ছে যে আপনার কিন্তু অসুবিধা হবে না। জাস্ট হচ্ছে যে আপনাকে চেঞ্জ করে নিতে হবে প্রোগ্রাম ওয়াইজ, এবং থিমটাকে কানেক্ট করতে হবে। আপনাকে হচ্ছে যে এই কাস্টমাইজ করে করে প্রোগ্রাম ওয়াইজ জাস্ট হচ্ছে যে একটু চেঞ্জ করে নিতে হবে। ওই রকম কিছু স্কোপ রাখবেন আপনার লেখার ভিতরে। আপনি জাস্ট হচ্ছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে কাস্টমাইজ করে করে আপনি হচ্ছে যে অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করে দিবেন। সব মিলে 3 সপ্তাহের বেশি লাগার কথা না। থ্যাংক ইউ ভেরি মাচ নাজমুল ভাই। আমরা অনেক কিছু জানলাম কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে। তারপরও ভিউয়ার্সদের বলবো, কারো যদি কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো হেল্প প্রয়োজন হয়, আপনারা নাজমুল ভাইকে রিচ করতে পারেন। আপনারা নাজমুল ভাইয়ের সাথে ফেসবুক কিংবা লিঙ্কডইনে সংযুক্ত হয়ে যেতে পারেন। আমরা কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিব। আর এই তো আগামীতে ইনশাল্লাহ অন্য কোনো স্কলারশিপ নিয়ে আবার চলে আসবো ওহে পৃথিবীর পর্দায়। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। জি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।